গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, বিগত কয়েকটা ক্লাস জুড়ে আমরা কিন্তু তোমাদের বইতে যে অষ্টম অধ্যায় রয়েছে পশ্চিমবঙ্গ, সেখান থেকে ক্লাস করা শুরু করেছিলাম, তাই তো? সেখানে একদিকে যেমন আমরা ভারতের সরি পশ্চিমবঙ্গের প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, ঠিক তেমনি গত দুটি ক্লাসে আমি তোমাদের পশ্চিমবঙ্গের অর্থনৈতিক যে দিকগুলি, যেমন পশ্চিমবঙ্গের শিল্প সম্পর্কে ক্লাস শুরু করেছিলাম। সেখানে আমরা কোন কোন শিল্প নিয়ে ইতিমধ্যে পড়েছি তোমাদের মনে আছে কি? বলো তো। ভেরি গুড, লৌহ ইস্পাত শিল্প, আর পাট শিল্প, বস্ত্র শিল্প, চা শিল্প, এই শিল্পগুলো নিয়ে কিন্তু আমরা বিগত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়া প্রাকৃতিক ভূগোলে পশ্চিমবঙ্গের কোন কোন বিষয় ছিল বলো তো? ভেরি গুড, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, এই যে বিষয়গুলো ছিল বা পশ্চিমবঙ্গের অবস্থান, এগুলো কিন্তু কি না প্রাকৃতিক ভূগোলের বিষয়। অপরদিকে গত দুটি ক্লাসে আমরা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দিক, অর্থাৎ যেগুলো থেকে অর্থ ইনকাম হয় প্রচুর বেশি, যেমন বিভিন্ন শিল্প কারখানা, চা শিল্প থেকে শুরু করে বস্ত্র বয়ন শিল্প, পাট শিল্প, এই শিল্পগুলো থেকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো এটাও কিন্তু এক ধরনের শিল্প, নতুনত্ব এক শিল্প। তার নাম কি না খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। তোমরা যে প্যাকেটিং করা খাবার খাচ্ছ বা বিভিন্ন যে আহ, দোকানের যে ফাস্ট ফুড খাচ্ছ, এই যে শিল্প খাদ্যের সাথে কিভাবে সম্পর্কিত, সেই বিষয়ে কিন্তু আমরা আজকে জানবো। এছাড়া বর্তমানে এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কিন্তু প্রচুর উন্নতি লাভ করেছে আমাদের পশ্চিমবঙ্গে। তার বর্তমান কারণগুলো কি, কেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেছে, বা বর্তমানে খাদ্য প্রক্রিয়াকরণের কি কি সমস্যা বা তার সমাধান কি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তার আগে গত ক্লাসের পড়াগুলো তোমাদের কেমন মনে আছে চলো একটু প্রশ্ন উত্তরের মাধ্যমে জানার চেষ্টা করি। কেউ আমাকে বলো তো যে পশ্চিমবঙ্গের যে লৌহ ইস্পাত শিল্প, সেখানে মূলত দুটি বৃহদায়তন কারখানা কিন্তু গড়ে উঠেছে। সেই বৃহদায়তন দুটি কারখানা কি কি তোমাদের মনে আছে? ভেরি গুড, বার্নপুর কুলটি লৌহ ইস্পাত শিল্প, যেটাকে আমরা ইস্কো নামে চিনি, এবং দ্বিতীয়টি হলো কি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অর্থাৎ ডিএসপি। এই দুটি বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা পশ্চিমবঙ্গে রয়েছে। বেশিরভাগ লৌহ ইস্পাত কারখানা কিন্তু ইস্পাত যে তৈরি হয় সেটা কিন্তু এই দুটি স্থান থেকেই তৈরি হয়। একটি স্বাধীনতার পরে, যেটা দুর্গাপুর, এবং আরেকটি কিন্তু স্বাধীনতার আগে তৈরি হয়েছিল কারখানাটা। এবারে দুটি যে কারখানা গড়ে উঠেছে, কোন নদীর তীরে গড়ে উঠেছে বলতো? ভেরি গুড, দামোদর নদীর তীরে গড়ে উঠেছে। এবং কেন এই দামোদর নদীর তীরে এই কলকারখানা গড়ে উঠেছে জানো তোমরা? খুব ভালো বলেছো, কারণ লৌহ ইস্পাত শিল্পের যে কাঁচামাল সেটা সেই অঞ্চলে ভালো পাওয়া যায়, এবং তার আশেপাশ পাশাপাশি যে রাজ্যগুলো রয়েছে ভারতের, যেমন উড়িষ্যা, ঝাড়খণ্ড, এগুলো পশ্চিমবঙ্গের পাশাপাশি রাজ্য, সেখান থেকেও কিন্তু খুব সহজে কাঁচামাল লৌহ ইস্পাতের আমদানি করা হয়। ভারতের দুর্গাপুর বলা দুর্গাপুরকে কি নামে ডাকা হয় বলতো? ভারতের রুর নামে ডাকা হয়, তাই না? কেন রুর নামে ডাকা হয় তোমরা নিশ্চয়ই জানো। দেখো, জার্মানির রাইন নদীর তীরে কিন্তু রুর শিল্পাঞ্চল বিখ্যাত। সেখানে বিভিন্ন রকম বড় বড় ইন্ডাস্ট্রি বা কারখানা গড়ে উঠেছে। ঠিক তেমনি আমাদের এই দামোদর নদীর তীরে কিন্তু সেই একই রকম ভাবে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। ফলে তার নাম অনুসারে কিন্তু ভারতের রুর বলা হয় কাকে না দুর্গাপুরকে। বুঝতে পেরেছো আশা করি। এবারে এই যে লৌহ ইস্পাত শিল্প পশ্চিমবঙ্গে এত উন্নতি লাভের কারণ কি বলে তোমার মনে হয়? কাঁচামালের সহজলভ্যতা। আর কি হতে পারে? বন্দরের সুবিধা, অর্থাৎ উৎপাদিত দ্রব্য খুব সহজে কিন্তু কলকাতা ও হলদিয়া বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানি করা যেতে পারে। সড়কপথ পরিবহনের সুবিধা, ১৯ নম্বর জাতীয় সড়ক বা দক্ষিণ পূর্ব রেলওয়ে রয়েছে। এছাড়া কি বিদ্যুতের যোগান। পাশাপাশি অঞ্চলে ডিভিসি রয়েছে,
ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশনের মাধ্যমে জলবিদ্যুৎ প্রকল্প সেখানে কিন্তু খুব আহ, ভালোভাবে বিদ্যুৎ সরবরাহ করে কোথায়, না দুর্গাপুর বা বার্নপুর কুলটিতে। এছাড়া আর কি রয়েছে না, শ্রমিকের কিন্তু ব্যাপক সুলভ শ্রমিক কিন্তু ব্যাপক পাওয়া যায়। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে জনসংখ্যা অসংখ্য, তাই সুলভ শ্রমিক কিন্তু এই শিল্পের জন্য পাওয়া যায়। তবে বর্তমানে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছে লৌহ ইস্পাত শিল্প, যেমন বিদ্যুতের মাঝে মাঝে আহ, ব্যাঘাত ঘটা, কিংবা উপযুক্ত যে কাঁচামাল, সেই কাঁচামালটা বা নিম্নমানের হওয়ায় উৎপাদিত দ্রব্য কিন্তু অতটা ভালো হয় না। আচ্ছা স্টুডেন্ট, তোমরা আমাকে বলতে পারবে যে সেল কত সালে গঠিত হয়? SAIL, সেল 1954 সালে কিন্তু সেল গঠিত হয়। আর এই সেলের সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। সেলের কাজ কি, না এই যে সরকারি যে লৌহ ইস্পাত শিল্পগুলি রয়েছে সেগুলোর মান উন্নয়ন করা, উৎপাদিত দ্রব্যের পরিমাণ বৃদ্ধি করা, সুষম বজায় রাখা ইত্যাদি কিন্তু দেখে কে, না সেল। সেলের ফুল ফর্ম কি, না স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। আচ্ছা, এরপর আমরা পড়েছিলাম পাট শিল্প সম্পর্কে। বলতো প্রথম পাটকল কবে কোথায় স্থাপন করা হয়েছিল? বাহ, খুব ভালো বলেছো যে 1855 সালে হুগলির রিষারাতে কিন্তু প্রথম পাটকল স্থাপন করা হয়েছিল, তাই তো? পাট উৎপাদনে আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থান কত তোমরা জানো নিশ্চয়ই, প্রথম। ভেরি গুড। তাহলে আমাদের যেহেতু এখানে কাঁচামাল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, সেহেতু ভারতে যতগুলি পাটকল রয়েছে তার 80% পাটকল কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গেই রয়েছে। কারণ কি? কারণ হলো কাঁচামালের সুবিধা খুব সহজেই কিন্তু পাওয়া যায়। বর্তমানে ভারতবর্ষ কিন্তু এই পাট উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ। এবং বাংলাদেশে যে পাটটা উৎপন্ন হয় সেটি কিন্তু অনেকটা উৎকৃষ্ট মানের পাট। অর্থাৎ উৎপাদিত যে দ্রব্যগুলি সেগুলোও কিন্তু খুব ভালো মানের হয়ে থাকে। আমাদের পশ্চিমবঙ্গের কোথায় বলতো এই পাট শিল্পটা গড়ে উঠেছে? ভেরি গুড। হুগলি নদীর উভয় তীরে কিন্তু এই পাট শিল্প গড়ে উঠেছে। হুগলি নদীর উভয় তীরে প্রায় 100 কিলোমিটার অঞ্চল জুড়ে কিন্তু পাট শিল্পটা বা পাট কলগুলো স্থাপন করা হয়েছিল। এই পাট কল স্থাপনের পিছনে কিন্তু কতকগুলি কারণ ছিল। অর্থাৎ পশ্চিমবঙ্গে পাট শিল্প উন্নতির পিছনে কতকগুলি কারণের মধ্যে ঐতিহাসিক কারণ 1 নম্বর, কারণ পাটকল প্রথম কিন্তু ইংরেজদের দ্বারা বসানো হয়েছিল। তারাই মূলধন জোগাড় করত এবং উৎপাদিত দ্রব্য কিন্তু তারা বিদেশে নিয়ে গিয়ে বেচত। এছাড়া শক্তি সম্পদ বা বিদ্যুতের প্রাচুর্য রয়েছে। আর কি রয়েছে? শ্রমিক তো অবশ্যই রয়েছে। এছাড়া কাঁচা পাট, কলকাতার যে আবহাওয়া পাট উৎপাদনের সেটা খুব ভালো। মানুষের যে চাহিদা সেটা কিন্তু প্রচুর রয়েছে। তাই কলকাতা এবং তার আশেপাশে পশ্চিমবঙ্গে এই পাট শিল্প কিন্তু দিনের পর দিন উন্নতি লাভ হয়েছে। আচ্ছা, বর্তমানে পাট শিল্পের নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। বর্তমানে রুগ্ন শিল্প যদি একটা উদাহরণ বলতে বলে, তোমরা কি বলবে? পাট শিল্প। কারণ কি? কারণ পাটজাত দ্রব্যের বিকল্প কিন্তু খুব সহজে বাজারে পাওয়া যায় এবং কম খরচে। প্লাস্টিক, পলিথিনের বিভিন্ন জিনিসপত্র, তাই না? এইসব কারণের বশত কিন্তু বা ধর্মঘট, পাট বা জুট মিলগুলিতে কিন্তু প্রায়শই শ্রমিক মালিক অসন্তোষের কারণে ধর্মঘট ঘটে। ফলে পাট উৎপাদন ব্যাহত হয়। এই কারণগুলোর জন্য বর্তমানে পাট শিল্প সমস্যা দেখা দিয়েছে। বস্ত্র শিল্প এবারে আসি। তোমরা আমাকে বলো যে ভারতের প্রথম বস্ত্র কারখানা পশ্চিমবঙ্গ রাজ্যের কোথায় গড়ে উঠেছিল বলো? মনে আছে? হাওড়ায়। হাওড়ার কোথায়, না ঘুষুরিতে কিন্তু 1818 সালে প্রথম পাটকল, প্রথম বস্ত্র শিল্প বা বস্ত্র কারখানা কিন্তু গড়ে তোলা হয়। পশ্চিমবঙ্গে বস্ত্র শিল্প কিন্তু উন্নতি লাভের কারণ এখানে যে সুতো বা কাপড় তৈরি হয় আর্দ্র আবহাওয়ার জন্য খুব ভালো থাকে সেটা, উন্নত শ্রমিক এবং সে বংশ পরম্পরায় ধরে এই শ্রমের সাথে যুক্ত মানুষরা থাকায় দক্ষতা কিন্তু তাদের অনেকটাই বেশি। মানুষের চাহিদা রয়েছে। উত্তর পূর্ব ভারতের বিপুল জনসংখ্যার জন্য কাপড় বা সুতি বস্ত্রের চাহিদা কিন্তু ব্যাপক। ফলে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে কি হয়েছে, না বস্ত্র শিল্প কিন্তু উন্নতি লাভ করেছে। এবং লাস্ট যে আমরা শিল্পটা পড়েছিলাম গত ক্লাসে সেটা কি ছিল? চা শিল্প, তাই না? চা শিল্প
বলতো এই চা শিল্পে মূলত যে চা কারখানাগুলি মূলত কোন অঞ্চলগুলিতে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের? ভেরি গুড। পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ যে অঞ্চল অর্থাৎ তরাই ডুয়ার্স এবং দার্জিলিং হিমালয়ের যে অঞ্চলগুলো রয়েছে সেখানেই কিন্তু চা বাগিচার সাথে সাথে চা কারখানাগুলো গড়ে উঠেছে। বলতো তোমরা আমাকে যে চা উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কততম? ভেরি গুড। চা উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের কিন্তু স্থান হলো দ্বিতীয়। প্রথম স্থানে কোন রাজ্য রয়েছে? অসম। ভেরি গুড। অসম তাহলে হলে কিন্তু চা উৎপাদনে প্রথম, এবং চা যে গবেষণাগার রয়েছে সেটা কিন্তু রয়েছে কোথায়? অসমের যোরহাটে চা গবেষণাগার রয়েছে। দেখো পশ্চিমবঙ্গের যে দার্জিলিং এর চা, এই চা কিন্তু পৃথিবী বিখ্যাত। আমরা গত ক্লাসেই পড়েছি, স্বাদে ও গন্ধে দার্জিলিং এর চা কিন্তু পৃথিবী বিখ্যাত। পশ্চিমবঙ্গে চা শিল্প উন্নতি লাভের কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সেই কারণগুলি বলো তো একটা দুটো পয়েন্ট তোমরা। ভেরি গুড। কাঁচামালের সহজলভ্যতা, অর্থাৎ কাঁচা যে পাতা চায়ের সেটা কিন্তু এই বাগিচা থেকে খুব সহজেই পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে ইংরেজদের মাধ্যমে প্রাথমিক উদ্যোগ। প্রথমে কিন্তু ইংরেজরাই উদ্যোগ নিয়ে এই চা শিল্প বা চা কারখানাগুলো বা বাগিচাগুলো কিন্তু গড়ে তুলেছিল। আর কি? সুলভ শ্রমিক পাওয়া যায় আশেপাশে। নেপাল বা ভুটান দেশ থেকেও কিন্তু প্রচুর চা পাতা সংগ্রহের জন্য বা চা তোলার জন্য যে শ্রমিক প্রয়োজন হয়, তারা এসে কিন্তু চাহিদা মেটায়। এছাড়া চায়ের নিলাম কেন্দ্র। আন্তর্জাতিক বাজারে সব থেকে বেশি চা রপ্তানি হয় ভারতবর্ষের কোন বন্দর থেকে বলতো? কলকাতা বন্দরের মাধ্যমে। অর্থাৎ চা যে প্যাকেটিং হলো সেটা সড়ক পথের মাধ্যমে কলকাতা বন্দরে আসছে, এবং সেখান থেকে সেটা কোথায় চলে যাচ্ছে? না বহির্বিশ্বের কাছে ছড়িয়ে পড়ছে। বর্তমানে চা চাষের কয়েকটি সমস্যা দেখা দিয়েছে। কি কি সমস্যা? যে পুরোনো দিনের যন্ত্রপাতি হওয়ায় উৎপাদন কমে যাচ্ছে। এছাড়া চা যে পানীয়, সেই চা পানীয়তে অল্প বয়সী ছেলে মেয়েদের আহ, আগ্রহটা কিন্তু সেই চা খাওয়াতে নেই। ফলে চা শিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বর্তমানে কিন্তু এই শিল্পকে পুনরুদ্ধার করার জন্য কলকাতাতে টি বোর্ড গঠন করা হয়েছে, যাতে করে এই উৎপাদনশীলতা কিন্তু বাড়ানো যায়। অ্যাকচুয়ালি চা কি করে শরীরের, বলতে পারবে? শরীরে কিন্তু এনার্জি বাড়ায়। দেখবে আমরা বাড়িতে কোনো অতিথি আসলে প্রথমে তাদের কিন্তু চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানাই। জানাই তো? কারণ কি? না তারা বাইরে থেকে এসছে অনেকটা কষ্ট করে বা জার্নি করে এসছে, তাদের কিন্তু চা দিলে তাদের কি হয় না, শরীরটা একটু ফ্রেশ হয়। তাহলে মাইন্ড ফ্রেশ করা, মন ফ্রেশ করা জন্যে কিন্তু আমরা চা খেয়ে থাকি। ঠিক আছে স্টুডেন্ট, গত ক্লাসের পড়া তোমরা যথেষ্ট মনোযোগ দিয়েই পড়েছো। আজকে আমরা কি পড়বো না পশ্চিমবঙ্গের চ্যাপ্টার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সম্পর্কে জানবো। প্রথমে দেখো কি রয়েছে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা কি সেটা কিন্তু আমাদের জানতে হবে। দেখো, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কি, অর্থাৎ কোন কোন খাদ্য শিল্প আকারে প্রক্রিয়াকরণ করা হচ্ছে। আধুনিক কালে যে কটি শিল্প অতি দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে তার মধ্যে কিন্তু কি না এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা অন্যতম। তাহলে আধুনিক আহ, কালে লৌহ ইস্পাত শিল্প ব্যাপক বৃদ্ধি পেয়েছে, কারণ সেই জন্যে আধুনিক যুগকে কি বলা হয়? লৌহ যুগ বলা হয়। ঠিক তেমনি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পও কিন্তু আধুনিক কালে অতি দ্রুত হারে কিন্তু বৃদ্ধি পেয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা কি জিনিস? কৃষিক্ষেত্র, মাছ চাষ, পশুপালন, পোল্ট্রি প্রভৃতি ক্ষেত্রে থেকে উৎপাদিত যে খাদ্যদ্রব্য সেগুলো সরাসরি খাবার উপযুক্ত বা আংশিক অথবা সম্পূর্ণভাবে রান্না করা, খাবার তৈরি করা বা তার গুণমান বজায় রাখার জন্য মোড়কজাত করা ও হিমায়িত করে রাখা যে শিল্প, সেটাই কিন্তু হলো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। অর্থাৎ দেখবে আমরা এখন খুব সহজেই কিছু ফোনের মাধ্যমে অর্ডার দিয়ে দিই, খাবার দিয়ে দেই তো, সুইগি জুমোটো, তোমরা করো নিশ্চয়ই অনেকে। আচ্ছা ওখানে কি হয় না আমরা কিন্তু খাবারটা ডাইরেক্ট অর্ডার দিয়ে দিই, ফলে খাবারটা কিন্তু সেখানে রান্না করে আমাদের সামনে উপস্থিত হয়ে যাচ্ছে। এটাকেই কিন্তু বলা হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, এবং এই শিল্পের সাথে কিন্তু অনেক মানুষ যুক্ত, বুঝতে পারলে? এছাড়া আর কি না কোনো খাবার আংশিকভাবে আবার সেটা পুরোপুরি রান্না হচ্ছে, আবার কিন্তু অল্প রান্না হচ্ছে। যেমন মাছ, মাছ দেখবে তুমি যখন ফোনে অর্ডার করবে মাছ কেটে কিন্তু সেটা প্যাকেটিং করে
তোমার কাছে পৌঁছে যায়, সেটা কিন্তু ভাজা আসে না, ফলে সেটা আংশিক কিন্তু খাদ্যরূপে আসছে। এই যে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে এই যে প্রক্রিয়া সাধন করা হচ্ছে, এই প্রক্রিয়া কিন্তু হলো কি না খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। এটি একটি কৃষিভিত্তিক শিল্প। তো তোমরা মনে রাখবে যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটি হলো কিন্তু একটি কৃষিভিত্তিক শিল্প। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বৈচিত্র্য খুব বেশি, স্বাভাবিক। সেটা কৃষি হতে পারে, মাছ হতে পারে, পশুপালন বা পোল্ট্রি বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে রান্না করা খাবার, বিভিন্ন দিক দিয়ে কিন্তু খাবারটা তৈরি হয় এবং অসংখ্য খাবার আছে যেগুলো আমরা কিন্তু অর্ডার করতে পারি। তাহলে সেই জন্যই বলা হচ্ছে যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বৈচিত্র্য কিন্তু খুব বেশি। আচ্ছা, এরপরে দেখা রয়েছে পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সাথে যুক্ত কোম্পানিগুলি কি কি। এই যে খাদ্য প্রক্রিয়াকরণ যে শিল্প রয়েছে তার সাথে কোন কোন কোম্পানি যুক্ত। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সাথে যুক্ত প্রধান প্রধান কোম্পানিগুলি হলো অ্যালায়েন্স কফি লিমিটেড, আম্বো গ্রুপ কোম্পানি, অমিত বায়োটেক, বেনফিশ, মাদার ডেয়ারি, আনমোল বিস্কুট লিমিটেড, কেসি দাস অ্যান্ড সন, পৈলান ফুড লিমিটেড, রাজা বিস্কুট। এছাড়া অসংখ্য কিন্তু কোম্পানি রয়েছে যারা কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সাথে যুক্ত রয়েছে। অর্থাৎ তোমরা কিন্তু অনেকেই এই কোম্পানির নামগুলো শুনেছো। মাদার ডেয়ারি কি? দুধ প্যাকেট বিক্রি করে বাজারে, তাই তো? তাহলে সেটা কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ, এই যে প্যাকেটিং করা হচ্ছে, বাজারে বিক্রি করা হচ্ছে, এই যে প্রক্রিয়াটা হচ্ছে কি না খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। তাহলে তোমরা বুঝতে পারলে যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা কাকে বলে এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সাথে যুক্ত কোম্পানিগুলি কি কি। তোমরা এগুলো নিশ্চয়ই দেখেছো, হলদিরামের ভুজিয়া, লাড্ডু ইত্যাদি পাওয়া যায়। তাহলে এটা একটা কোম্পানি। এছাড়া রাজা বিস্কুট, মাদার ডেয়ারি প্রভৃতি কিন্তু কোম্পানি কি করে না খাদ্য প্রক্রিয়াকরণ যে কোম্পানি, সেই কোম্পানির নাম এগুলো। আচ্ছা, এরপর রয়েছে দেখো প্রধান প্রধান কয়েকটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কেন্দ্র। কোন কোন জিনিসগুলো দিয়ে এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কেন্দ্র গড়ে উঠছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। দেখো প্রথমে রয়েছে 1 নম্বর চাল কল। এই যে চাল কলে কি হয়, তোমরা যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই চাল কল দেখেছো। কি দেখেছো সেখানে যে আহ, ধানটাকে সেটাকে ছাড়িয়ে কি করা হয় না সূক্ষ্ম চালে পরিণত করা হয়। পশ্চিমবঙ্গের হুগলি, বীরভূম, বাঁকুড়া জেলায় এই চালকল শিল্প কিন্তু ব্যাপকভাবে উন্নতি লাভ করেছে। দ্বিতীয়ত কি খাদ্যদ্রব্য, কলকাতা, হাওড়া, দুর্গাপুরে গড়ে উঠেছে বিস্কুট কেন্দ্র। এই যে বিস্কুট, চানাচুর, বিভিন্ন আরো প্যাকেটিং জাতীয় যে খাদ্যগুলি রয়েছে যেগুলো তোমরা সবসময় খাও, সেগুলো কিন্তু কোথায় কোথায় কলকাতা, হাওড়া, তারপরে দুর্গাপুর, এসব অঞ্চলে বিস্কুট কেন্দ্র কিন্তু গড়ে উঠেছে খাদ্যদ্রব্যের কারখানা হিসেবে। ফল প্রক্রিয়াকরণ, এটি গড়ে উঠেছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। বিভিন্ন ফল প্যাকেটিং করে নিয়ে আসা হচ্ছে। আবার ফল থেকে জুস, ফল থেকে জ্যাম, জেলি তৈরি হয় তো। তাহলে সেগুলো কিভাবে তৈরি করা হয়? প্রক্রিয়াকরণের মাধ্যমে। সরাসরি গাছ থেকে খাদ্য বা কোনো ফল পেড়ে নিয়ে এসে সেগুলো কিন্তু কারখানার মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে শুকিয়ে সেগুলো রস বার করে বা অন্য প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোতে জ্যাম, জেলি ইত্যাদি তৈরি করা হয়। তাহলে এটাও একটা প্রক্রিয়া খাদ্য তৈরি করার। তাই এটাও কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের অন্তর্গত। আচ্ছা, এরপর দেখো 4 নম্বর কি রয়েছে, মাংস ও পোল্ট্রি। আরামবাগ এটির জন্য ভারত বিখ্যাত। তাহলে মাংস ও পোল্ট্রি শিল্প, অর্থাৎ সেখান থেকে কিন্তু তুমি মাংস ও পোল্ট্রি সারা দেশে ছড়িয়ে পড়ছে। মাংস এবং পোল্ট্রি কোথায় না পশ্চিমবঙ্গে যে আরামবাগ রয়েছে, সেই আরামবাগে কিন্তু মাংস এবং পোল্ট্রি প্রক্রিয়াকরণ শিল্প কেন্দ্র হিসেবে বিখ্যাত। দেখো এখানে কি রয়েছে, খাদ্য প্রক্রিয়াকরণ চলছে, পোল্ট্রি এবং মাংস দেখো রয়েছে। এগুলো কি সব প্যাকেটিং করে কিন্তু বিভিন্ন স্থানে নিয়ে চলে যাওয়া হয়। 5 নম্বর দেখো রয়েছে কি ডেয়ারি ও মিষ্টি।
দেখো, ডানকুনির মাদার ডেয়ারি দুধ, পনির, দই উৎপাদন হয়। হরিণঘাটার দুধ উৎপাদনে বিখ্যাত। প্রতিটি জেলাতেই কুটির শিল্প আকারে মিষ্টি তৈরি হয়। কলকাতার উপখণ্ডে বেশ কয়েকটি মিষ্টির কারখানা স্থাপিত হয়েছে। কলকাতায় গড়ে উঠেছে বিভিন্ন খাদ্য উৎপাদন শিল্প। আমাদের শহরে কলকাতাতে জনসংখ্যার চাপ তোমরা সকলেই জানো, প্রচুর, অসংখ্য জনসংখ্যা। এবং এই জনসংখ্যা কিন্তু খাদ্যের উপরে একটা বিরাট নির্ভর করে। এবং সেই জন্যেই এখানে ডেয়ারি শিল্প বা মিষ্টি শিল্প বা অন্যান্য শিল্প কিন্তু কলকাতাতেও কিন্তু ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের যে অঞ্চলগুলিতে আহ, শহর গড়ে উঠেছে, সেই শহরগুলিতে কিন্তু শিল্প কারখানা যথেষ্ট বেশি তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে কি না, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নতির কারণ। পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেছে, তাই তো? এবারে সে কেন উন্নতি লাভ করেছে না, এক নম্বর হচ্ছে কাঁচামাল। কাঁচামাল কি, সারা পৃথিবী জুড়েই প্রচুর পরিমাণে উৎপাদিত হয় শাকসবজি, শস্য, ফল, জলাশয় থেকে ধরা হয় কি মাছ, পালন করা হয় হাঁস, মুরগি, গরু, ছাগল, এগুলো সমস্ত কিন্তু হলো কি না এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রধান কাঁচামাল। তাই তো? তুমি ঘরে বসেই কিন্তু এগুলো অর্ডার দিচ্ছ, বা পাশাপাশি দোকানে গিয়ে কিন্তু বিভিন্ন প্যাকেটজাত দ্রব্য কিনছো। শাকসবজিও কিন্তু এখন হোম ডেলিভারি হয়ে যায়। মাছ, মাংস, মুরগি সবই কিন্তু এখন হোম ডেলিভারি হয়। মানে তুমি ঘরে বসে ফোনের মাধ্যমে অর্ডার করলে কিন্তু তোমার ঘরেই কিন্তু সব চলে আসে। তাহলে এই কাঁচামাল যেহেতু সহজলভ্যতা রয়েছে পশ্চিমবঙ্গে, তার ফলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কিন্তু উন্নতি লাভ করেছে। দ্বিতীয়ত কি, চাহিদা। অর্থনৈতিক উন্নতি, মাথাপিছু আয় বৃদ্ধি, মধ্যবিত্তের সংখ্যা বৃদ্ধি, ছোট পরিবারের সংখ্যা বৃদ্ধি, নগরায়ন, মানুষের ব্যস্ততা বৃদ্ধি ইত্যাদি কারণে কিন্তু খাবারের চাহিদা বেড়েছে। অর্থাৎ এই যে প্রক্রিয়াকরণ যে খাদ্য, তার চাহিদা কিন্তু বেড়েছে। ধরো, মাথাপিছু আয় মানুষের বাড়ছে, এবং ছোট ছোট পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ছোট ছোট পরিবার মানে কত, একজন, দুজন বা তিনজন, স্বামী স্ত্রী, ছেলে বা স্বামী স্ত্রী, এরকম ছোট ছোট পরিবার বাড়ছে। ফলে অর্ডার করা বা কোনো কিছু বাড়ি থেকে কিনে নিয়ে আসা কিন্তু তাদের কাছে সহজ। বাড়িতে অনেকে থাকলে রান্না টান্না করা হয়, কিন্তু বাড়িতে যখন দু একজন থাকে তখন কিন্তু দেখবে অনেকে বাইরে থেকে খাবার কিনে এনে খায়। তাহলে সেই সংখ্যাটা দিনের পর দিন বাড়ছে আমাদের শহর কলকাতাতে বা বিভিন্ন যে শহর রয়েছে পশ্চিমবঙ্গ, সেগুলোতে নগরায়ন হচ্ছে। অর্থাৎ দিনের পর দিন শহরের পরিমাণ কিন্তু বাড়ছে, মানুষের ব্যস্ততা বেড়ে যাচ্ছে, মানুষ বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে, তাই রান্না বান্নার দিকে বেশি সময় দিতে পারছে না। ফলে তারা কিন্তু বাইরে থেকে প্যাকেটজাত খাদ্য কিনে আনছে। ফলে এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের যে চাহিদা, সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তৃতীয়ত কি, রপ্তানির সুযোগ। প্যাকেজিং ব্যবস্থার উন্নতির কারণে রপ্তানির সুযোগ কিন্তু বাড়ছে। ধরো, এমন একটা প্যাকেটিং সিস্টেম করা হলো যাতে তোমার মাছটা 4 দিন ভালো থাকবে, বা কোনো একটা খাদ্যবস্তু 2 দিন, 3 দিন, 4 দিন ভালো থাকবে, খারাপ বা নষ্ট হয়ে যাবে না। ফলে কি হয় না, সেই প্যাকেটিং দ্রব্যটা কিন্তু খুব সহজে আমরা কি করি না বাইরে বিক্রি করতে পারি। অর্থাৎ বাইরের দেশে কিন্তু সেটাকে রপ্তানি করতে পারি। এইভাবেও কিন্তু পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা দিনের পর দিন উন্নতি লাভ করছে। আর কি আছে দেখি। আচ্ছা, 4 নম্বর হচ্ছে সরকারি পরিকল্পনা। এই ধরনের শিল্পে প্রচুর মানুষের কর্মসংস্থান হয় বলে শিল্প স্থাপনে সরকার উৎসাহিত হচ্ছে। এবং মানুষকে কিন্তু সরকার উৎসাহ দান করছে কি না, বিভিন্ন রকম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সাথে যুক্ত হওয়ার জন্য। এই শিল্পে সরাসরি 100% বিদেশি বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ 100% বিদেশি বিনিয়োগ। বিদেশি যদি কোনো কেউ বিনিয়োগ করে তোমার কোনো কারখানায় বা শিল্পে, সেক্ষেত্রে কিন্তু সরকার তাকে 100% ছাড় দিচ্ছে। ফুড পার্ক তৈরি করা হয়েছে, 5 নম্বর দেখো। সরকার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নতির জন্য বেশ কয়েকটি ফুড পার্ক তৈরি করেছে। ফুড পার্ক কি, যেখানে কিন্তু সমস্ত রকমের খাদ্য পাওয়া যায়। দেখো, এই যে ডানকুনিতে প্রথমবার ফুড পার্ক তৈরি হয়েছে। অর্থাৎ এখানে সমস্ত যে প্যাকেটিং জাত খাদ্য থেকে শুরু করে যে সমস্ত দ্রব্যগুলো তুমি একদিন দুদিন রাখতেও পারবে প্যাকেটিং করে, সেই সমস্ত খাদ্য কিন্তু এই এই ফুড পার্কে পাওয়া যায়। এরকম ফুড পার্ক কিন্তু শহর অঞ্চলগুলিতে অসংখ্য পরিমাণে দেখা যায়। এছাড়া রাস্তার ধারে দেখবে অনেকে নিজেরা এই শিল্পের সাথে যুক্ত, অর্থাৎ বিভিন্ন রোল, চাউমিন বা অন্যান্য দোকান কিন্তু দেয়।
এগুলো কি? সব প্যাকেটজাত কিন্তু খাদ্য, তাই তো? তাহলে আমরা কি কি জানলাম? যে পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি? না কাঁচামাল, চাহিদা, সরকারি পরিকল্পনা, এছাড়া ফুড পার্ক তৈরি করা হয়েছে, রপ্তানির সুযোগ দিনের পর দিন বাড়ছে, ইত্যাদির কারণগুলোর জন্য কিন্তু কি হয়? না খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প পশ্চিমবঙ্গে উন্নতি লাভ করেছে। আচ্ছা, এরপরে কি আছে দেখব? সরকারি প্রয়াস। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নয়নে সরকার গৃহীত পদক্ষেপগুলি হলো, অর্থাৎ সরকার কিন্তু বর্তমানে এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে উৎসাহিত দেওয়ার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করেছে। সেগুলো কি? ১ নম্বরে দেখো রয়েছে ১২টি ফুড পার্ক নির্মাণ করা হয়েছে। সে ১২টি ফুড পার্ক কি কি? না মালদাতে একটা, শিলিগুড়ি, হাওড়া, সাকরাইল, কান্দুয়া, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, শঙ্করপুর, দক্ষিণ ২৪ পরগনার চকগড়িয়া, সুলতানপুর, কাকদ্বীপ, উত্তর ২৪ পরগনার নেজার, হুগলির ডানকুনি এবং মুর্শিদাবাদ। এই যে ১২টা স্থান রয়েছে, এই ১২টা জায়গায় কিন্তু কি করা হয়েছে? না সরকারি উদ্যোগে কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কে বাড়ানোর জন্য ফুড পার্ক তৈরি করা হয়েছে। একটু আগে আমরা দেখলাম না একটা ডানকুনিতে ১ম ফুড পার্ক নির্মাণ হয়েছে। সেরকম পশ্চিমবঙ্গে টোটাল ১২টা কিন্তু ফুড পার্ক তৈরি করেছে কে? না সরকারের তরফ থেকে তৈরি করা হয়েছে। দ্বিতীয়ত কি? না বারাসাত ও মালদা হিমঘর নির্মাণ। হিমঘর মানে কি হয়? সেগুলোতে খাদ্য কিন্তু বহুদিন ধরে যে জিনিসটা দিয়ে খাদ্য তৈরি করা হবে, সেই খাদ্যের জিনিসটা যে আগে যাতে নষ্ট না হয়ে যায়, বহুদিন কিন্তু একটা ঘরে রাখা হয়। কোল্ড ঘর বা হিম মানে কি? বরফ বা হিম ঘরে কিন্তু রাখা হয়। দেখবে হুগলি, তারপরে আরামবাগ এই স্থানগুলোতে প্রচুর হিমঘর রাখা রয়েছে। কেন? কারণ সেখানে আলু, পেঁয়াজ বা অন্যান্য শাকসবজি সেগুলো কিন্তু মজুত করে রাখা হয়। কলকাতা ও বাগডোগরা বিমানবন্দর, হলদিয়া বন্দরের একটি করে কার্গো কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। তাহলে কার্গো কমপ্লেক্সেও কিন্তু খাদ্য বিক্রি করা হয়, যেখানে বা যারা দূর দূর থেকে প্লেনে আসে তারা কিন্তু এখান থেকে খাবার খায় এবং এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে এইভাবে। বুঝতে পেরেছো? আর কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের তরফ থেকে? দেখো আর হচ্ছে ৩ নম্বর, খাদ্যের গুণমান যাচাইয়ের জন্য যাদবপুর, উত্তরবঙ্গ ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা গবেষণাগার নির্মাণ করা হয়েছে। তাহলে কি? এই যে খাদ্যগুলো তৈরি হচ্ছে সেগুলো যাতে ঠিকঠাক থাকে, তার গুণমান যাতে ঠিক থাকে, সেগুলো যাচাই করবে কে? না যাচাই করার জন্য কিন্তু সেগুলোতে কতগুলি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। কোথায়? যাদবপুর, উত্তরবঙ্গ, এছাড়া এই দেখো রয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এখানে কৃষিজাত যে দ্রব্যগুলি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু গবেষণা করা হয়। ঠিক আছে? আর কি করা হয়েছে? সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পনীতি গ্রহণ করেছে। খুব গুরুত্বপূর্ণ একটা শর্ট প্রশ্ন, যে পশ্চিমবঙ্গ সরকার কত সালে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পনীতি গ্রহণ করেছে? বলো। ভেরি গুড। ২০১১ সালে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার খাদ্য প্রক্রিয়াকরণ যে শিল্পনীতি সেটি গ্রহণ করেছে। আচ্ছা, এরপরে রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা ও সম্ভাবনা। খাদ্য বর্তমানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে কি কি সমস্যা হচ্ছে সেটা আগে আমরা দেখব। দেখো ১ নাম্বার, আমাদের দেশ ও রাজ্য উৎপাদিত খাদ্যদ্রব্যের গুণমান উন্নত দেশের তুলনায় অনেকটা পিছিয়ে। অর্থাৎ যে পদ্ধতিতে বা যে প্রক্রিয়ায় আমরা খাদ্য উৎপাদন করছি তার গুণগত মান কিন্তু অতটা ভালো না। এছাড়া অন্যান্য বাইরের দেশে সেইসব খাদ্যের গুণমান কিন্তু অনেকটাই ভালো। থাকে না যে অনেক সময় ভেজাল খাবার খেয়ে শরীর খারাপ করে অনেকের, হয় না? তাহলে এটাও কিন্তু একটা সমস্যা যে প্যাকেটজাত খাদ্য কয়েকদিন রেখে দিলে সেখানে কিন্তু সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং সেটা যদি আমরা ভুলবশত খেয়েও নিই তাহলে কিন্তু আমাদের নানা রকম রোগ এর সৃষ্টি হতে পারে। কিন্তু বিদেশে কিন্তু এটা নিয়ে খুব কড়া আইন রয়েছে। সেই জন্য কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। দ্বিতীয়ত কি? না শিল্পের প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতার অভাব রয়েছে। যেকোনো শিল্পে দক্ষ শ্রমিকের কিন্তু প্রয়োজন হয়। সেই শিল্পের কাজকর্মের সাথে যুক্ত এবং সেই শিল্প সম্পর্কে তাদের পূর্বদিনের জ্ঞান কিন্তু খুব কাজে লাগে। পশ্চিমবঙ্গের এই যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে প্রযুক্তি ও দক্ষতার অভাব কিন্তু লক্ষ্য করা যায়।
ঠিক আছে? তেমন ভাবে ট্রেনিং প্রাপ্ত মানুষজন এসে খাদ্য তৈরি করে না, বা প্যাকেটিং এর সাথে যুক্ত যে মানুষজন তারা ট্রেনিং প্রাপ্ত না হয়, তারা কিন্তু হাইজিন মেনটেন করতে পারে না। এই সমস্যাগুলো কিন্তু লক্ষ্য করা যায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যার ক্ষেত্রে। ৩ নম্বর কি? কারখানার গুণগত মান অনুন্নত এবং উৎপাদনের সময় পুষ্টি ও স্বাস্থ্যের বিষয়টা অবহেলিত হয়। পশ্চিমবঙ্গে দেখবে অনেক কারখানা বর্তমানে উঠেও গেছে। কেন? তারা কিন্তু স্বাস্থ্যের কথা না ভেবে নিজেদের টাকা ইনকামের কথা ভেবেই খাদ্যের গুণমান বজায় রাখতে পারে না। ফলে সেই খাদ্যটা যখন মানুষ খাচ্ছে, সে কিন্তু খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ছে বা অন্য কোনো রোগের সৃষ্টি হচ্ছে। তাই এটাও কিন্তু বর্তমানে একটা ব্যাপক সমস্যা কিনা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে। গুণগত মান এবং যে কারখানায় তৈরি হচ্ছে সেই কারখানার পরিকাঠামোগত উন্নয়ন কিন্তু প্রয়োজন। এছাড়া কি শ্রমিকের দক্ষ শ্রমিক যারা রীতিমতো গভর্নমেন্ট বিভিন্ন ইনস্টিটিউট বা প্রাইভেট ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে এসে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সাথে যুক্ত হবে, তেমন কিন্তু হয় না। ৪ নম্বর কি রয়েছে? পরিকাঠামো ও প্রচারের অভাবে আমাদের রাজ্যে অনেক ঐতিহ্যবাহী খাদ্যের দেশীয় ও আন্তর্জাতিক বাজার কিন্তু তৈরি হয়নি। আমাদের এখানে দেখবে মিষ্টি, পিলে, তারপরে পিঠে, পুলি ইত্যাদি কিন্তু খুবই জনপ্রিয়। বাইরের থেকে কেউ আসলে কিন্তু এই মিষ্টি সম্পর্কে তারা খাদ্য খায়, বা এই পিঠে, পুলি, নলেন গুড় সম্পর্কেও কিন্তু তারা জানার চেষ্টা করে। কিন্তু এটাকে আমরা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মাধ্যমে বাইরের দেশে রপ্তানি করা বা আন্তর্জাতিক যে বিরাট বাজার তৈরি করা, সেটা কিন্তু করতে পারেনি। ফলে কি হয়? না এই মিষ্টি, পিঠে, পুলি এগুলো কি হয় না একটা নির্দিষ্ট স্থানের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে। এগুলো কিন্তু যথেষ্ট আ অর্থনৈতিক দিক থেকে স্বাচ্ছন্দ্য আনে। যখন আমরা এগুলো নিয়ে আন্তর্জাতিক বাজার তৈরি করব, তখন কিন্তু আরো বেশি দেশেরই অর্থ বাড়বে। কিন্তু সেটা কিন্তু তেমনভাবে প্রচারের অভাবে বা পরিকাঠামোগত অভাবে কিন্তু সেটা তৈরি হয়নি। এটাও কিন্তু একটি সমস্যা। তাহলে আমরা সমস্যাগুলো সম্পর্কে জানলাম। আচ্ছা, এরপর রয়েছে দেখো সম্ভাবনা। এই শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন রয়েছে? দেখো, বিভিন্ন সমস্যা থাকলেও এই শিল্প অতি দ্রুত হারে কিন্তু বাড়ছে। স্বাভাবিক, বাড়বে তো। কেন বাড়বে? কারণ মানুষের খাদ্যের যে চাহিদা সেটা কিন্তু কমে না। দিনের পর দিন কিন্তু সেটা বেড়েই চলে। যেহেতু এখন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এছাড়া ছোট, ছোট পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষের ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে। ফলে কি হবে না এই প্যাকেটিংজাত খাদ্য বা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সাথে যুক্ত যে খাদ্যগুলো সেগুলো কিন্তু মানুষ সহজেই অর্ডারের মাধ্যমে তার ঘরে তুলতে পারে। এবং বার্ষিক যে বৃদ্ধির হার, এই যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে যে দ্রুত হারে বাড়ছে, তার যে বৃদ্ধির হার সেটা কিন্তু 9%। যত দিন যাচ্ছে তৈরি খাবারের চাহিদা কিন্তু বেড়েই যাচ্ছে। আগামী দিনে জীবন ধারণের মান আরো বাড়বে, মানুষের ব্যস্ততা কিন্তু আরো বাড়বে। ফলে তৈরি খাবারের চাহিদাও কিন্তু দিনের পর দিন বাড়বে। সঠিক গুণগত মান বজায় রাখতে পারলেই আগামী দিনে এই শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে। খাদ্য প্রক্রিয়াকরণের সাথে সাথে প্যাকেজিং, হিমায়িতকরণ, কৌটোজাতকরণ প্রভৃতি শিল্পেরও কিন্তু বিকাশ ঘটে। শুধুমাত্র কি প্রক্রিয়াকরণ শিল্পের সাথে এই খাদ্য প্যাকেটিং করা হয়? না, খাদ্যের সাথে কি হয়? না প্যাকেজিং সিস্টেম। এছাড়া হিমায়িতকরণ মানে বরফের মধ্যে রাখা বা কৌটার মাধ্যমে খাবার শিল্প ইত্যাদিও কিন্তু ব্যাপকভাবে দিনের পর দিন কি হচ্ছে? না জনপ্রিয়তা লাভ করছে। তাহলে এই যে শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, ভবিষ্যৎ কিন্তু এর উজ্জ্বল। ঠিক আছে? স্টুডেন্ট, আশা করি তোমরা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সম্পর্কে বিস্তারিত জেনেছো। আমরা কি জানলাম যে পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নতির কারণ কি, এবং তার সম্ভাবনা, সমস্যা কি, এবং তার ভবিষ্যৎ যে সম্ভাবনা রয়েছে সেটা কি। এবারে আমরা আজকে যতটা বিষয় পড়লাম সেখান থেকে পরীক্ষায় কি কি প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু একটু লক্ষ্য রাখবো। ঠিক আছে? দেখো তাহলে। আচ্ছা, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ১ নম্বর, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি কি কি? তাহলে কারণগুলি কি কি বলো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের? ভেরি গুড। কাঁচামালের সুবিধা। আর কি? মানুষের চাহিদা। দেখো, চাহিদা কিন্তু মানুষের দিনের পর দিন বাড়ছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বা প্যাকেটজাত খাদ্য ইত্যাদির
চাহিদা বাড়ছে, ফলে এই শিল্প কিন্তু উন্নতি লাভ করছে। আর কি রয়েছে? সরকারি পরিকল্পনা বা সরকারি ঋণ দান, ঠিক আছে, এগুলো রয়েছে। এছাড়া রয়েছে বর্তমানে সরকারের তরফ থেকে ফুড পার্ক তৈরি করা, রপ্তানির সুযোগ সুবিধা বৃদ্ধি ইত্যাদির কারণে কিন্তু পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেছে। দ্বিতীয় প্রশ্ন কি? পশ্চিমবঙ্গে সরকার কবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পনীতি গ্রহণ করে? বলো। কত সালে পশ্চিমবঙ্গ সরকার খাদ্য প্রক্রিয়াকরণ নীতি গ্রহণ করে? ভেরি গুড। 2011 সালে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পনীতি গ্রহণ করে। আচ্ছা, 3 নম্বর, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নে কয়টি ফুড পার্ক গড়ে উঠেছে? বলো। অনেকগুলো ফুড পার্ক কিন্তু গড়ে তোলা হয়েছে। কতগুলি? ভেরি গুড। 12টি কিন্তু ফুড পার্ক তৈরি করা হয়েছে, এবং সেগুলিতে কি হয়, বিভিন্ন রকম খাদ্য রাখা হয়, সেখান থেকে মানুষ এসে খাদ্য সংগ্রহ করে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কোন কোন ক্ষেত্রের সাথে যুক্ত বলতো? কৃষিক্ষেত্র, মৎস্য নির্ভর, তারপরে পশু নির্ভর, মিশ্র ক্ষেত্র, হিমায়িত নির্ভর বা প্যাকেজিং শিল্প ইত্যাদি বিষয়ের উপরে সঙ্গে সম্পর্কিত কি না খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। এরপরে 4 দাগ কি রয়েছে দেখো, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি কি কি? খুব সহজ। সমস্যাগুলি কি কি? কারখানার গুণগত মান অনুন্নত, এবং উৎপাদিত যে দ্রব্য তার কিন্তু কোয়ালিটিটা অনেকটা ভালো থাকে না। দ্বিতীয়ত কি না, আমাদের দেশ ও রাজ্য উৎপাদিত যে খাদ্যের গুণগত মান সেগুলো অতটা উন্নত নয়। শিল্পের প্রয়োজনীয় প্রযুক্তি ও যে দক্ষ শ্রমিক তার অভাব রয়েছে। এই কারণগুলো তোমরা কিন্তু বলবে, মনে থাকবে। আচ্ছা, 5 নম্বর কি? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলি কি কি? বলো, সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে? ফুড পার্ক গঠন করেছে, তাই তো। আর খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সাথে বিনিয়োগের জন্য যে বিদেশি বিনিয়োগ সেটা কিন্তু 100% ছাড় দেওয়া হয়েছে। এই পয়েন্টগুলো কিন্তু তোমরা সব মুখস্থ রাখবে, ঠিক আছে? তাহলে আজকে ক্লাসটা আমার এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে পর্যটন শিল্প নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ ক্লাস।